হুম, আমরা লাইভ তাই এসে গেছি। আমি জাস্ট একবার সাউন্ডটা শুধু একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, যখন কেউ কথা বলবো আমাদের মনে হয় অনুজয়দা কথা বললে আমরা মাইকটা মিউটে রেখে দেবো একটু। মাইক, তোমার মাইক মিউট সরুনীল। ঠিক ও আছে না? সরি 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 সরি, সাউন্ড ওকে আছে, আমরা শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওকে আছে, হ্যাঁ। পাওয়া যাচ্ছে তো? একদম একদম। হ্যাঁ, চলো। নমস্কার। আমরা 17তম গোধূলি আড্ডায় চলে এসেছি। আজকে রয়েছে আমাদের একজন 19তম 19তম, আট- 17 ও, নয়। সরি সরি সরি, আমার এই মাথায়, হ্যাঁ তো সরি, মাই মিস্টেক। 19তম গোধূলি আড্ডায় আমরা চলে এসেছি। আমাদের সাথে রয়েছে অভিনেতা, জনপ্রিয় অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। অনুজয় দা, তোমাকে ওয়ার্মলি ওয়েলকাম গোধূলি আড্ডায়। থ্যাংক ইউ সো মাচ। হুম। তোমাদের বলো কেমন আছো, মানে কেমন চলছে? ঠিকই চলছে, মোটামুটি ঠিকই আছে। এই দ্বীপ্রাহরিক ঘুম দিয়ে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে দেখি সন্ধে হয়ে গেছে। ফলে আমি দিব্য আছি এই মুহূর্তে, তো খুবই ভালো আছি। সেটা বেশ তোমার বেশ, আমরা ফেসবুক ওয়াল থেকেও আমি বুঝতে পারছি, মানে তুমি এত খেলা দেখছো, আমিও দেখছি, ওয়াচ করছি। আমার যে সিরিজটি আসছে কাল রাত্রি, তার একটা ডাবিং এর ছোট্ট কাজ ছিল, এটাই আমার হুম সারাদিনের। হুম। এবং প্রধান তার হ্যাঁ, মানে এই যে সংক্ষিপ্ত করে আনা সকালের দিকে, প্রধান কারণ হচ্ছে যে আমি খেলাটা দেখবো, যাই হয়ে যাক না কেন বাড়িতে চলে আসতে হবে। ঠিক ঠিক ঠিক। সেটাই, কারণ সৌরনীলও এরকম ব্যাপার আছে ওর। ও আমাকে একদিন ও আমাকে কালকেই রাত্রিবেলা ফোন করে বলছে, বা দুদিন আগেই বলছে বলছে যে না রে, আমাকে না সকালবেলা 5টার সময় উঠতে হবে, এরকম দেখতে হবে এইসব। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলা হলেই আমাদের অ্যালার্ম দিয়ে রাখতে হয়, ভোরে হুম। উঠতে হয়। তারপর বেশিরভাগ সময় তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে পারি আমরা, মানে 5 নাগাদ ধরে 6:30টায় দেখলাম যে 3 উইকেট পড়ে গেছে, ফলে ওইটা আর দেখে লাভ হুম। নেই। তখন 8টা অব্দি ঘুমিয়ে আবার দেখবো পরে, সেরকমও হয়। ফলে মানে খেলার সাথে একটা ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে মানে। ক্রিকেটের সঙ্গে আমার খুবই যোগ আছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো আমার মনে হয় তুমি একটা, আমি দেখছিলাম তোমার একটা ইন্টারভিউ, তুমি ক্রিকেটার হতে চেয়েছিলে। এই ঘটনাটা মানে কিভাবে হলো, মানে যদি বলো। এই মানে মধ্যবিত্ত ছোটবেলা বাঙালি, থেকে কি ছোটবেলা থেকে পাড়ায় তুমি কি? খেলতাম আমি। হ্যাঁ বলো। হুম হুম। না বলো, হ্যাঁ, কি ওটাই বলছিলে? জানতে চাইছি, মানে তোমার মানে গল্পটা আর কি। তুমি কি ছোটবেলা থেকে, ওইটাই বলছি যে খেলতে, মানে তুমি কি সেই অর্থে ছোটবেলা থেকে মানে ক্রিকেট নিয়ে একটা কিছু ভেবেছিলে যে ক্রিকেটারই হবে বা এরকম কিছু? ভাবনা ছিল, পাড়ায় খেলতাম মূলত, যেরকম পাড়ায় হুম যেরকম খেলে। আর এই মানে হুম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বাঙালি পরিবারে সেই সময় যেভাবে কেবল টিভি ঢুকে পড়ে, অ্যানিমেল প্ল্যানেট ঢুকে পড়ে, মানে বাঘ সিংহ ঢুকে পড়ে, তাই সেই সঙ্গে সোনালী ক্রিকেটের স্বপ্ন ঢুকে পড়ে। তার কারণ হচ্ছে যে সাদা পোশাকের ক্রিকেট, তখন যদিও সাদা কালো টিভি ছিল, কিন্তু আমি বলছি যে মানে ক্রিকেটের যে রঙিন দুনিয়া, সেইটা খুব দ্রুত ঢুকে পড়ে আমাদের। এবং এবং আমার মানে আমি একটা খেলাই খেলতাম, এরকম না আমি ক্রিকেটও খেলছি ফুটবলও খেলছি এরকম নয়, আমি ক্রিকেটই খেলতাম। এবং সেইটা খুব সিরিয়াসলি খেলতাম, পাড়ায় খেলতাম, কিন্তু মনে মনে ওই কত রান হলো, কেননা সচিনেরও রান হিসেব হচ্ছে, আইসিসি করছে ওটা, এটা আমি করছি নিজে নিজে, এটা ব্যক্তিগত, মানে ওই চন্দ্রবিন্দুর গানের মতো, আমি আমার মন ছোট্ট সংগঠন। ফলে আমি সেই সংগঠনের নেতা, এবং আমি সেটা হিসেব টিসেব করছি। এবং আমার এই ওই পাড়া থেকে ম্যাচ আসছে, সেটা নিয়ে একটা প্রস্তুতি, তার আগে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিচ্ছি আমরা, নিজেরা টুর্নামেন্ট অর্গানাইজ করছি আমাদের পাড়ার সবাই মিলে। তখন আমরা বেশ কজন ছিলাম, মানে জোনা 20-20 লোক আমাদের পাড়ার। আর আমাদের জিটি রোডে বাড়ি, মানে জিটি রোডের পাশেই আমাদের বাড়ি, তো জিটি রোডের ওপারে শ্রমিক বস্তি, সেইখানকার মানুষজন আমাদের বন্ধু ছিল। ফলে সেখান থেকেও মানুষ আসছে, আমরা লিয়েনে প্লেয়ার নিয়ে আসছি আর কি, ম্যাচ ট্যাচ হলে। তো সেরকম সেই আর কি, সেই থেকেই আমার একটা স্বপ্ন যে ক্রিকেটার হব। যাই হোক, সেই স্বপ্ন আর মানে কোনোভাবেই তার কিছু হয়নি। সে
মানে জিটি রোডই সেই স্বপ্ন মারা গেছে। তারপরে অন্য স্বপ্নের দৌড়, শহর বদলে যাওয়া, এই সমস্ত। ফলে সেটা আমার, কিন্তু আমি বলছি ওই স্বপ্নটা, আমি বলছি ওই সেটা এতটাই গাঢ় ছিল সেই স্বপ্নটা, ফলে তার বীজটা এখনো আছে। আমি এখনো মাঝে মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে আমি স্বপ্ন দেখি, মানে স্বপ্ন মানে ওই মানে নিদ্রামগ্ন অবস্থার স্বপ্ন না, মানে চোখ বুজে যে স্বপ্ন দেখে মানুষ, মানে জেগে আছে কিন্তু ও ভাবছে, তাই আমি ভাবি যে আমি ক্রিকেট খেলছি। এবং সেটা আমার সবচেয়ে আনন্দের সময় আমার জীবনে, আমি যখন ব্যাট করি। আচ্ছা, সেটা আমার মনে হয় মানে সৌরনীলও এগ্রি করবে এটায়, মানে ও না, না, ক্রিকেট খেলতো। হ্যাঁ, সৌরনীল কি ব্যাটসম্যান না বোলার? আমি অলরাউন্ডার, বেশ। মিডিয়াম পেসার। না, আমি তো তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে তোমার মানে আহ, প্রিয় ক্রিকেটার কি? মানে হয়তো অনেক লিস্ট হতে পারে, আমি তাও বলছি, মানে বা তুমি কাউকে হয়তো খুব ফলো করতে তোমার সেই সময়ের আর কি, তো সেটা সেরকম কেউ? আমি বিরাট সৌরভ গাঙ্গুলি ফ্যান, সেটা আমি বলছি সামগ্রিক ভাবে, মানে ক্যাপ্টেন হিসেবে বা সেইটা আমি সেটা এখনো ফলো করি। আমি ইন্টারভিউ খুব মন দিয়ে পড়ি, আমার অপূর্ব লাগে ওরকম ইন্টারভিউ দিতে। আমি কোনো ক্রিকেট মানে ক্রীড়া ব্যক্তিত্বকে আমি শুনিনি ওই রকম মোটিভেশনাল ইন্টারভিউ, অপূর্ব লাগে। আহ, একটি দৈনিক সংবাদপত্রে প্রতি বছর ওনার জন্মদিনের দিন 7 জুলাই, যদি ভুল না করি 7 জুলাই বোধহয় ইন্টারভিউ বেরোয়। ফলে সেইটা আমি খুব মানে অপেক্ষা করে থাকি যে প্রতি বছর, খুব ভালো লাগে আমার সেইটা। আর আমি ব্যাটসম্যান হিসেবে রাহুল দ্রাবিড়কে ভীষণ আমার পছন্দ হতো, ভীষণ পছন্দ হতো। একটু বড় বয়সে হতো, মানে একটু খেলাটা বুঝতে শুরু করেছি তখন। তার আগে মনে হতো লোকটা এ কি জ্বালাচ্ছে, রানই করে না, কিছু করে না। তারপরে বুঝেছি যে ওইটা রান করাটাই সব নয় জীবনে, ওই জীবনের মতোই আর কি। সবসময় অত মারতে হবে এমন না, দাঁড়িয়ে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। রাহুল দ্রাবিড় আমার খুব প্রিয় একজন ক্রিকেটার, ভীষণ প্রিয়। আচ্ছা, তো এই ক্রিকেট থেকে মানে এই অভিনয়ের উপর যে ভালোবাসাটা, সেইটা কোন সময় থেকে তোমার মানে মনের মধ্যে এলো আর কি, বা এই যে আমি অভিনয় করব হম হম। সেইটা? আমাকে এরকম প্রশ্ন আমার সামনে এলেই আমার ওই নিজের ওই বাড়িটা ভেসে ওঠে। বৈদ্যবাটিতে আমার যে বাড়ি, আমি মফস্বলের মানুষ, সেই বাড়িটা ভেসে হুম। ওঠে। আমার খেলার সময়টা, এই স্নেহা প্রশ্ন করেছিল যে ওই সময় বলতে বলতে আমি আমাকে, আমার এই পাড়াটাকে, আমার এই মাঠটাকে, মাঠের পাশে গঙ্গার আহ মানে গঙ্গার ঘাট এবং গঙ্গা, তার একদম মানে গঙ্গার সঙ্গে লাগানো যে মাঠ, সেই সবটা আমি দেখতে পাচ্ছি। আমার মামা অভিনয় করেন, অশোক মজুমদার, মূলত থিয়েটার করেন এবং আমাদের দল বেলঘুরিয়া অভিমুখ, উনি সেই দলের নেতা। তা মামা ছোটবেলা থেকে, মামা তখন চুপ কথায় অভিনয় করতেন। প্রয়াত অসিত মুখোপাধ্যায় ছিলেন তার নির্দেশক। তো সেই সময় থেকে মামার থিয়েটার, যখন ক্লাস 3 আমার মনে আছে, আমি জন্মদিন বলে একটি নাটক, চুপ কথার খুব বিখ্যাত একটি নাটক, সেটা চন্দননগরে শো হয়েছিল রবীন্দ্র ভবনে, সেটা দেখতে গেছিলাম। সেই প্রথম আমার মানে স্মৃতি তৈরি হওয়ার থিয়েটার। এর আগে আমি সায়কের নাটক, আহ খুব বিখ্যাত নাটক, ভুলে গেলাম কেন, সায়কের নাটক আমি দেখতে গেছিলাম। আমাদের ওখানে মঞ্জুশ্রী বলে একটা সিনেমা হল আছে, ওর বাইরে তখন শো হয়েছিল, সেটাতে আমি দেখতে গেছিলাম। যাই হোক, কিন্তু তার খুব একটা স্মৃতি আমার নেই। তো ফলে মামার অভিনয় করার স্বপ্ন, সেইটা থেকে আমার মধ্যে সেটা সঞ্চারিত হয়েছে। কেননা মামার আহ বিরাট ইনফ্লুয়েন্স আছে আমার জীবনে, বিরাট। সেটা সেটা মানে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, আমার ভাবনা চিন্তার মানচিত্রে তার প্রভাব আছে। ফলে সবটা মিলিয়ে সেই প্রভাবটা পড়েছিল। এবং মামাই এই স্বপ্নটা আমায় প্রথম দেখিয়েছিলেন যে মানে এর একটা ভিন্ন পথ, ভিন্ন ধারা, যে অভিনয় করা যায়। তখন আমার কোনো ধারণাও ছিল না যে কি বিষয়। এবং আমি ছোটবেলাতে, আমি জীবনে প্রথম অভিনয় করেছি একাডেমি অফ ফাইন আর্টসে। সেটা কিন্তু কোনো গর্ব নিয়ে বলছি না আমি, আমি বলছি তার আগে কোনোদিন করিনি, আমার যোগাযোগ ছিল না, সেইটা বলছি। যে দূরেই বসেছিলাম, আমি সাইড লাইনেই ছিলাম। সেইটা হঠাৎ করে মানে আমি বলছি হঠাৎ, মানে ছোটবেলা থেকে আমি অনেক অভিনেতা বন্ধুকে দেখেছি, তারা ছোটবেলা থেকেই জানেন যে তারা অভিনয় করবেন, বা ছোটবেলা থেকেই তাদের সেই চাওয়াটা ছিল। আমার ছিল না সেটা। আমার মানে মাধ্যমিকের আশপাশের সময় থেকে আমার সেই স্বপ্নটা হয়েছে। আচ্ছা, মানে তুমি আহ মানে অভিনয় যখন ধরো মাধ্যমিকের আশেপাশে, মানে তখন তো তুমি আবার খেলছো, মানে তোমার খেলাটাও তোমার সেই সঙ্গে আছে আর কি। খুব, হ্যাঁ, সে এখনো সঙ্গে আছে, কিন্তু সে খেলা তো মানে পাড়ায় খেলছি, ম্যাচ হচ্ছে অন্য আচ্ছা, পাড়ায়, যা কিঞ্চিত খেপ বুঝতে খেলে পেরেছি। নিলাম।
সামান্য খেপ, মধ্যবিত্ত বেশি খেপ খেলার সাহস নেই। ফলে এইরকম জীবন, সেটা আমার মানে আমি এরকম নয় যে আমি অমুক ক্লাবে খেলছি, আন্ডার 17 খেলে ফেলেছি বেঙ্গল, সেই সব ছেড়ে চলে, এরকম নয়, আমি কিছুই বুঝতে করছিলাম পেরেছি। না। হ্যাঁ। তো মানে তারপরে মানে অভিনয়টাকে সিরিয়াসলি নেওয়াটা কখন থেকে শুরু হলো? মানে ধরো একদম আমি বলছি প্রফেশনাল ভাবে থিয়েটারের সাথে যুক্ত হওয়া, বা তোমার এই অভিনয় মানে তোমার এই ধরো বিভিন্ন কাজ করা, ধরো সিনেমা বা ওয়েব সিরিজ, মানে এই সময়টা কোন সময় থেকে শুরু হয়? মানে তোমার হ্যাঁ, মানে তুমি অভিনয়টাকে এবার এবার প্রফেশনাল তুমি হ্যাঁ, কবে হ্যাঁ, থেকে হ্যাঁ। বানাতে শুরু, মানে মনের মধ্যেও তো একটা যাপন চলে যে ধরো আমি একটা প্যাশনের মধ্য দিয়ে যখন ফলো করছি, মানে এইটা তো একটা আর্ট ফর্ম। কারণ এমনি ধরো বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে কিভাবে লোকে একটা মোটামুটি আমরা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম কি মাস্টার্স কমপ্লিট করলাম, তারপরে চাকরি করলাম কি কিছু বা এনিথিং, তো তারপরে তুমি মানে এই যে অভিনয় বা এই যে বিভিন্ন আর্ট ফর্ম আসতে গেলেও তো মনের মধ্যে একটা যাপন দরকার যে আমি হুম। এই ফিল্ডে আসছি, একটা নিজেকে প্রিপারেশন করা, সেটা কবে থেকে আর কি করতে শুরু করলে বা কিভাবে হলো তোমার কানেকশন? সেইটা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বেলিঘড়িয়া মামার বাড়িতে চলে আসি, বা আমি বলছি শহরে আমি চলে আসি, এবং আমি থিয়েটার করতে শুরু করি। প্রথমে একটু ওয়ার্কশপ হয়, আনসাম্বল শ্রীমতী সুহাগ সেনের দল, সেখানে ওয়ার্কশপ করি, এবং তারা আমায় মানে আমি আবেদন জানাই যে আমি এই দলে কাজ করতে চাই, এবং তারা মানে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমায় তাদের দলে কাজ করতে দিয়েছেন, তাদের দলের মেম্বার আমায় করেছিলেন। ফলে সেইখান থেকে আমার সিরিয়াস অভিনয় করার কিন্তু শুরু। আমি বলছি তখন আমি থিয়েটার করে অর্থ পেতাম না। কিন্তু আমি বলছি সেটা আমার কাছে প্রফেশনাল থিয়েটার, মানে আমি প্রফেশনাল অভিনয়ের জার্নি আমি বলবো সেটাকে। তার কারণ হচ্ছে যে সেইটাই আমার একেবারে সিরিয়াস অভিনয় করার আহ আমি বলছি আমি প্রথম দিন থেকেই সিরিয়াস অভিনয় করার চর্চাটার মধ্যে চলে গেছিলাম। তার কারণ হচ্ছে ওটাই আমার কাছে ছিল ক্যারিয়ার অপশন। ফলে আমার কাছে সেইটা যেমন মানুষ চাকরি পায় অমুক করে, সেইটা আমার কাছে ছিল ক্যারিয়ার অপশন। ফলে আমি সেইটাই সেই সময় থেকেই, যবে থেকে আমি উচ্চ মাধ্যমিকের পর থেকে 2009, 10 সেইটা থেকে আমি থিয়েটার করা আমার শুরু হয়। ওয়ার্কশপ, তারপরে জীবন যেভাবে চলতে থাকে, দলের কাজ, শো, এরকম ভাবে চলতে থাকে। আমি সিনেমা আমি প্রথম বোধহয় গয়নার বাক্সতে আমি একটি ছোট পাঠ করেছিলাম, কেননা আমাদের দলের দু একজন আমরা ওটাতে পাঠ করেছিলাম। মুক্তিযোদ্ধাদের একটা অংশ ছিল, তাতে আমাদের দলের কয়েকজন সেটাই আমার প্রথম বোধহয় ক্যামেরা সামনে অভিনয়। তারপর আমি ওই মামা বলেছিলেন প্রস্তুত না হয়ে তুমি মানে সিনেমা সিরিজ, সিরিজ ছিল না, মানে সিনেমা তে পাঠ করতে চলে যেও না। সেটা একটা মানে তারপরে আমি আহ বোধহয় 2015, 16 বা 17 এরকম সময় থেকে বোধহয় টুকটুক করে কাজের চেষ্টা বা কাজ আসতে শুরু করেছে এরকম। সেটা তারপর থেকে বোধহয় বা 18-18 হবে, আমার সেটা আর মনে নেই, সেটা পরের দিকে। হুম, তার হুম, আগের হুম। 5 বছর আমার মন দিয়ে একেবারে কেবল থিয়েটার করার সময় এরকম। আচ্ছা। তারপরে চলতে থেকেছে আর কি, মানে এই কাজ থেকে ওই কাজ, তারপর ওই কাজ, এরকম ভাবে হুম, চলতে থেকেছে। আচ্ছা। তো মানে তুমি একটা হয় না মানে অভিনেতা হিসেবে ধরো মানে কোন সময় তুমি বুঝতে পারলে যে এবার হয়তো তুমি মানে তুমি তো ধরো খুব মানে আমি তোমার ফিল্মোগ্রাফি আমি বেশ অনেকগুলো কাজই দেখেছি। তো সেখানে আমি দেখলাম যে আমার যতগুলো দেখা তার মধ্যে দেখেছি কিছু কাজ যেগুলো খুব বিগ হাউসের কাজ, আর যেগুলো কিছু আমি দেখলাম যেগুলো সেই অর্থে হয়তো বিগ হাউসের নয়, কিন্তু সেগুলো খুব রেকগনাইজ মানে পেয়েছে সেই কাজগুলো বিভিন্ন দর্শক মহলে বা ফেস্টিভ্যাল সার্কিটে। মানে আমি যদি দোস্তজির কথা মানে আমি যদি বলি, সেই দোস্তজির ছবিটি তো প্রচুর জায়গাতে দেখানো হয়েছে ধরো। এবার আমি সেটাই তোমাকে বলছি মানে তোমার কোন সময় থেকে মনে হলো হুম। যে অ্যাজ অ্যান অ্যাক্টার হিসেবে তোমাকে লোকজন একটা মানে রেকগনাইজ করছে, বা এই এই মানুষটি খুব ভালো অভিনয় করছে? কারণ তুমি তার পরবর্তীতে আমি দেখলাম তুমি গল্প মিরের ঠেকেতে তুমি ভয়েস ওভার হিসেবে কাজ করছো, ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে। সেখানে সেটা আরেক রকমের একটা অভিনয়, সেটার একটা মিডিয়ামটা একটা আলাদা। তো এই যে মানে আমি বলছি ধরো আমরা যখন পোস্ট করলাম আমাদের এই যে আমাদের এই আড্ডায় তুমি আসছো, আমি দেখলাম বিভিন্ন আহ, দর্শকের বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হলো। মানে আমাকে আহ, একজন বললেন যে এনাকে আমি দেখেছি লজ্জা বলে একটি ওয়েব সিরিজে।
আবার একজন আমারই একটা স্টুডেন্ট, সে বললো যে দাদা আমি যদি খুব ভুল না করি এই অনুজয় দা কি দোস্তজিতে ছিল, মানে আমি মানে মেবি রং। আমি বলছি না না তুমি ঠিকই, ওটা দোস্তজিতে উনি ছিলেন। আমাকেও আমার একটা ফ্রেন্ড বলছিল, মানে সে গোধূলিরও একজন অডিয়েন্স, সেও বলছিল যে আহ, আমি অনুজয় দাকে দেখেছি গপ্পমীরের, মানে শুনেছি গপ্পমীরের থেকে বিভিন্ন ভয়েস দাও যখন ভয়েস অ্যাক্টিং যেটা করে, তো তখন অসাধারণ লাগে। তো মানে বিভিন্ন প্ল্যাটফর্মকে তুমি এক্সপ্লোর করেছো, মানে তোমার কোনটা ভালো এটাও লাগে, মানে একটা কোন, হ্যাঁ মানে তুমি এই যেরকম ভয়েস ওভার। দুটোই উত্তর দিচ্ছি। প্রথমে সৌরনির্মলা দিয়ে নিয়ে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আম, দেখো, যখন আমি 2016 সালে বোধহয় আমাদের দলের নাটক কোজাগরি মঞ্চস্থ হয়, তো তারপর থিয়েটারে আমার একটা ধরো একাডেমির সামনে আমি অন্য নাটক দেখতে গেছি, তখন হয়তো কেউ ধরে বলছেন যে আপনি কোজাগরিতে অভিনয় করছেন না। সেটা আমার প্রথম আমাকে চিনতে পারার ধাপ, প্রথম ধাপ। তারপরে আহ তারপরে আমি যখন সিরিজ করতে শুরু করলাম, সিরিজে আমায় বোধহয় চিনতে পেরেছে, চিক ফ্লিক হতে পারে, চিক ফ্লিক করেছিলাম। হ্যাঁ, সেইটার থেকে। কিন্তু আমি বলছি যে মেজরলি রাস্তাঘাটে মানুষজন বোধহয় চিনতে পারছে বোধহয় লজ্জা থেকে। মানে আমি বলতে চাইছি যে ছবির কাজের দর্শক বা মানে এরা চিনতে পারছে সেইটা। আচ্ছা। আর মানে একটু আগে যেটা স্নেহা বললো যে মানে ওটা আমি জিজ্ঞাসাও করতাম ইভেন, যে মানে এই যে এতগুলো মিডিয়ামে ধরো কাজ করা, মানে হ্যাঁ হ্যাঁ বলো বলো। ডিএনডি করে দিই, এটা কি ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ বলো। হ্যাঁ না আমি বলছি ধরো মানে আমি অনির্বাণ ভট্টাচার্যেরই একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম, বেশ অনেক মানে পুরোনো একটা ইন্টারভিউ। সেখানে অনির্বাণ দা বলছে যে আমি অভিনেতা হিসেবে যখন একটা মানে জায়গাতে এসে কাজ করছি, তা আমার মনে হয় মনের মধ্যে একটা খিদে তৈরি হবে যে আমি বিভিন্ন মিডিয়ামকে এক্সপ্লোর করব, সেটা শুধুমাত্র থিয়েটার না, বা সেটা শুধুমাত্র সিনেমাতে না, বা ওয়েব সিরিজে না, সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে আমি আমার অভিনয়ের যে সত্তাটা আছে সেখানে সেটাকে আমি ইউজ করার চেষ্টা করব। সেটা ভালো খারাপ সেটা তো একটা ডিবেটের জায়গা, কিন্তু সেটা চেষ্টা করব। তো আমি অনির্বাণদার ক্ষেত্রে যদি বলি, অনির্বাণদা প্রথমে থিয়েটার, তারপরে মানে সেও একটা জায়গাতে ভয়েস ওভারে কাজ করেছে, তো বিভিন্ন জায়গাতে এক্সপ্লোর করে সে, আমি একটা ইন্টারভিউতে উনি বলছেন আমি এটা শুনলাম। তোমার ক্ষেত্রে আমি দেখলাম যে তুমিও ধরো থিয়েটার দিয়ে শুরু করেছো, তুমি বললে, তারপর তুমি একটা সিনেমা করলো, তারপর তুমি একটা ওয়েব সিরিজ করছো, আবার এট দ্য সেম টাইম তুমি ভয়েস ওভার হিসাবেও কাজ করছো। তুমি এই যে বিভিন্ন আলাদা আলাদা জায়গাতে তুমি যে কাজ করছো, এইটার এক্সপিরিয়েন্সটা কেমন, বা এটা কতটা আলাদা একটার থেকে অন্যটা, মানে এই প্রসেস অফ যে ওয়ার্কটা এটার পিছনে। স্নেহা একটু আগে একটা কথা বলছিল যে এক্সপ্লোর করা। আমি কিন্তু আসলে এক্সপ্লোর করব বিভিন্ন মাধ্যমে যাইনি। মানে আমি বলছি, আমার একটা সময় আমার কাছে ভয়েসের কাজ কিভাবে এসেছিল। ভয়েসের কাজ এসেছিল হচ্ছে একটা সময় আমি থিয়েটার করছি এবং কাজ খুঁজছি, তখন অর্থ রোজগারের একটা মাধ্যম হিসেবে আমার আমার থিয়েটারেরই এক দাদা, প্রবালদা, প্রবালদা বলেন যে এরকম অমুক অমুক প্ল্যাটফর্মে বই পড়া হচ্ছে, মানে অডিও বুক, তার জন্য ভয়েসের ইয়ে করা হচ্ছে, আমি তোকে একটা নাম্বার দিচ্ছি, একটু ফোন করে কথা বলে ভয়েস পাঠাস যদি তোর ইচ্ছে হয়। আমি বললাম, হ্যাঁ খুবই ভালো লাগে, আমার বই পড়ে শোনাতে ভালো লাগে। আমার কিন্তু অডিওর কোনো ট্রেনিং নেই, মানে কিভাবে তার কি বৃত্তান্ত সেটা আমি জানি না। সেটা আমি কাজ করতে করতে কিঞ্চিৎ শিখতে শিখতে গেছি, বা যে ডিরেক্টর আমায় ডিরেক্ট করেছেন তাদের থেকে আমি শিখেছি, এবং নিজে ভুল করে বা ঠিক করে শিখেছি। তো বিষয় হচ্ছে এইটা করতে গিয়ে আমার অডিওটা খুব ভালো লেগে যায়, খুবই ভাল লাগে। এবং মূলত আমি বলছি যে অডিও স্টোরি বা অডিও বুক, এইটা আমাকে ফ্যাসিনেট করে। এইটা আমার আমার মনে হয় যেটা আমাকে আনন্দও দেয় এই কাজটা করে। হ্যাঁ, এবং হচ্ছে এই কাজটার মধ্যে একটা আয়েশ আছে, সেইটা আমার সবসময় একটু অলস প্রকৃতির। আমার এই আয়েশটা খুব ভাল লাগে, যেমন একটা ঘরে পায়ের ওপর পা তুলে চেয়ারের ওপর বসে একটু সেইটা আমার মজা লাগে করতে। হ্যাঁ, এবং সে তাতে আমার আমার একটা যেহেতু একটা শিক্ষা, নতুন ধরনের একটা শিক্ষা, ধরো গপ্পমীর যখন করি, মির্দা বলেন যেটা এভাবে করে দেখতে পারিস, সেটা এভাবে করে দেখতে পারিস, বা এমনি মানে
ধরো কিছু ছোট ছোট টেকনিক, এটা আমরা সবাই জানি, মানে ছোট উদাহরণ দিচ্ছি, যে কথা বলতে বলতে ওই ছবিটা বোঝাবো কি করে, কে কোন অবস্থানে আছে, চেয়ারে বসা, কথার মাঝখানে ওই সেই চেয়ারে বসা টাকে এটাকে নিয়ে নেওয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ডায়ালগে নিয়ে, ওটা লেখা নেই, কিন্তু এটা অভিনেতার অভিনেতার হুম, কি বলবো, ও অভিনেতার সূক্ষ্ম কাজ যেটা উনি, সেটা আমি মেয়েটা বলে, ফলে এখন আমি একটু বুঝতে পারি তাহলে এই জায়গায় এরকম একটা এটা করা যায়, ওটা করা যায়, এরকম ভাবে শিখেছি। এবং আমি তাও আমি বলছি যে আমার এখনো অব্দি বলো যদি, মানে অডিওর ইয়েতে প্রিয় কাজ হচ্ছে বই পড়া, অডিও বুক আমি একা পড়বো, মানুষ মানে সেটা রেকর্ড করা হবে এবং মানুষ শুনবেন, এটা আমার সবচেয়ে, আমি মানে মনে করি যেটা আমার সবচেয়ে আনন্দ হয় এই কাজটা করতে, কারণ গল্প পড়ে শোনাতে আমার খুব ভালো লাগে। যারা শুনতে চান যে হুম, বন্ধুরা, তাদের বসিয়ে আমি শোনাই, হ্যাঁ, যে আমি একটু এটা পড়ছি, মানে হয় না যে ধরো একটা কবিতা আমি তোমায় পাঠিয়ে দিলাম একরকম, আমার ভাল লাগে পড়ে শোনাতে, হ্যাঁ। শুনবে আমি একটু পড়বো, এটা আমার ভাল লাগে। তো ফলে আমি কারণ বলছি যে সেটার এক্সপ্রেশনটাও বোঝা যায় আর কি কি জানি, মানে সে না অনেকটা। হ্যাঁ। পড়ে শোনাতেই ভাল লাগে, নিজেরই একটা হুম। আত্মপ্রশান্তি লাগে। হ্যাঁ, তো সেই জন্য আমি, সেটা আমার একটা খুব প্রিয় কাজ। আর মানে সেটা পরবর্তীকালে যেমন কাজ এসছে, মানে তারপরে এই অডিওর কাজ থেকে ওই অডিওর কাজ এসছে, আমার একটা ইম্পর্টেন্ট অডিওর কাজ বলে আমি মনে করি সত্য অ্যান্ড কোম্পানি, সেটা স্পটিফাইতে আছে। সেইটা এই যে তুমি বলছিলে বিভিন্ন মানুষ আমায় বলেছেন, আমাকে এই কাজটা দিয়ে অনেকে চিনেছেন, আচ্ছা। উনি সত্য, এটা একটা অনেকেই বলেছেন আমাকে। তো সেটা এত, মানে আমি তো ভেবে কিছু করিনি, জীবন আমায় নিয়ে গেছে এই পথ দিয়ে, ফলে মানে সেইটা আমার এটা ভালো। স্পটিফাই এ, এটা কি তুমি অডিও স্টোরি আর কি বলছো নাকি অডিও অডিও বুক? সিরিজ, ওটা অডিও আচ্ছা, সিরিজ, আচ্ছা, মানে আচ্ছা। যেমন আমার হয় সেইটা, হুম, হুম। আর একটা, আচ্ছা, 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 আচ্ছা। আমি একটা গোয়েন্দা চরিত্রে পাঠ করতাম, তার নাম সত্য, আচ্ছা, সত্যপ্রভা। আচ্ছা। আচ্ছা। তো ফলে সেইটা আমি বলছি যে মানে আমি খুব যে কাছে কাছে গেছি, গিয়ে হাত পেতে দাঁড়িয়েছি এমন নয়, মানে আমি বলছি যে কাজগুলো মানে বিভিন্ন প্রয়োজনে এসছে এবং তারপরে আমার ভালো লেগে গেছে, হুম, এইরকম। বুঝতে পেরেছি। হুম। এবং আমার আমার আরেকটা জিনিসও মনে হয় যে থিয়েটার যখন তুমি করছো সেটা গলার উপরেও একটা স্ট্রেচ থাকে, এবং আমার মনে হয় যে ওই আমি যতদূর জানি মানে বিভিন্ন ভয়েসও শেখানো হয় এরকম ভাবে, কিভাবে মানে তোমার কি ওটা খুব মানে কি বলবো, যে খুব উপকারে লেগেছে যে তুমি যখন ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছো, ওই যে থিয়েটার যখন তুমি করছো সেখানে একটা গলার যে মডিউলেশনটা কাজ করে, ওটাও একটা কি পরিপূরক কি লাগে এরকম? হুম, মনে হয়, আমি এভাবে ভাবিনি, তুমি বললে বললে আমি মানে ভাবছি। হ্যাঁ, আর বিষয় হচ্ছে মানে থিয়েটার তো আমি এখন অ্যাক্টিভলি থিয়েটার করি, মানে এরকম নয় যে আমি থিয়েটার হুম, হুম, করতাম করি না, বা এরকম নয়, কিন্তু আমি এখনো খুবই মন হুম, দিয়ে থিয়েটার, আমি মন দিয়ে থিয়েটার করবো। তো বিষয়টা হচ্ছে যে আমি থিয়েটারের সঙ্গে জড়িতই, এবং মানে এরকম, মানে আমার কোনো ভাবনাও নেই যে আমি এরপরে প্রচুর যে সিরিজে কাজ পাবো বা ছবিতে কাজ পাবো আমি সেইটাই মন দিয়ে করবো আর থিয়েটারে সময় দিতে পারবো না। আমি বলছি থিয়েটারটা নিয়ে মানে ওইটাও করবো এবং এইটাও আমি করবো, ফলে এটা ছেড়ে যাওয়ার কোনো জায়গাই নেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে হুম, হুম, আমাদের মনে হয় সমস্ত সিরিয়াস থিয়েটার গ্রুপেই ভয়েসের একটা অব্দি মডিউলেশন, উচ্চারণ, এই সবটার একটা কাজ হয়। হ্যাঁ, এটা হয়। তো ফলে সেইটা হয়তো কাজে লেগেছে। এবং আমি বলছি আমি যেটুকু যা অভিনয় করতে পারি, যাই করি তার বেসটা তো আমার সমস্ত শিক্ষাই তো থিয়েটার থেকে। সমস্ত শিক্ষা আমার থিয়েটার থেকে। মানে আমি বলছি আমার বেঁচে থাকার অনেক শিক্ষাও থিয়েটার থেকে। মানে আমি শুধু অভিনয় করাকালীন যে থিয়েটারটুকু করা তা বলছি না। মানে পারিপার্শ্বিক যে থিয়েটারের বন্ধু, মাস্টারমশাই, হ্যাঁ? সেইটা থেকে আমার যা শিক্ষা, সেটা তো আমার হুম, উম উম সেটাই আমার শিক্ষা। আমি বলছি যে আমি মানে স্কুল কলেজে যারা আমায় পড়িয়েছেন তাদের প্রতি আমি মানে আ খুবই শ্রদ্ধা জানিয়ে বলছি। আমি মনে করতাম যে আনসাম্বলই আমার কলেজ। কারণ ওইটাতে আমার মুক্তি। তোমার পড়াশোনা কি অভিনয় নিয়ে বা অভিনয়ের প্রসঙ্গিত কোনো বিষয় নিয়ে? না। আমি বাংলা নিয়ে পড়েছি মানে জয়পুরিয়া কলেজে। আচ্ছা, আচ্ছা। আর এরকম মানে ওই তুমি বিষয়
না, পড়াশোনা নিয়ে তো আর ঢুকো না, যেগুলো ধরো জীবনে মানুষ অত ভালো করতে পারেনি সেগুলো নিয়ে এত আলোচনা করার তো কোনো মানে নেই। ফলে ওইটা খুব একটা না কিছু না মানে হয়নি। এটা আমার অস্ট্রেলিয়ার পিচে না না ব্যাট করতে নেমে হুম, হুম, 150 হুম। বাড়ি। ঠিকই ঠিকই। না আমি জিজ্ঞাসা করলাম যেহেতু তুমি এক্ষুনি তোমার মানে মাস্টার মশাইদের কথা বলছিলে, মানে তুমি বা তুমি যখন বলছিলে আমি বললাম, মানে তোমার পড়াশোনার সাথে কোনোভাবে হয়তো তোমার মানে অভিনয়ের মানে আমি ভাবছিলাম যে হয়তো ওইদিকে হতে পারে। স্কুল অব্দি পড়া হচ্ছে চন্দননগর বঙ্গবিদ্যালয়, মানে ক্লাস 10 অব্দি। তারপরে নিবারণ মুখোপাধ্যায় বিদ্যা মন্দির বলে আরেকটি স্কুল যেটা বৈদ্যবাটিতে, সেই দুটো স্কুলে আমার উচ্চ মাধ্যমিক সব পড়াশোনা। তারপরে কলকাতায় এসে জয়পুরিয়া কলেজ। তারপরে আচ্ছা, বুঝতে পেরেছি। তো মানে তোমার এবার ধরো এই যে বিভিন্ন যে মিডিয়ামে ধরো কাজ করার যে অভিজ্ঞতা যেটা তুমি বলছো, এরকম কোনো মিডিয়াম কি আছে যেটা এখনো তোমার সেই অর্থে কাজ করে ওঠা হয়নি কিন্তু ইচ্ছা আছে, বা একটা কোথাও গিয়ে মনে হয় যে এটা যদি হয় কোনোদিন একদিন, মানে কোনো একটা মাধ্যমে ধরো। না, সেরকম যে খুব আর কি বাকি রইলো, কি তাও তো বুঝতে পারছি না আমি। যাত্রা বাকি রইলো না, হ্যাঁ মিডিয়াম যাত্রা হিসেবে। আছে, হ্যাঁ। যাত্রা আছে, কিন্তু আমার যাত্রা খুবই, মানে আমি মনে করি যে খুব, মানে গুরুত্বপূর্ণ, খুবই প্রাচীন এবং খুবই কঠিন একটি মাধ্যম। হুম কিন্তু হুম যাত্রা মানে আহ মানে যাত্রা আমি করতেই পারি, কিন্তু যে বিষয় নিয়ে যাত্রা হয় আমি জেনারেলি, যেহেতু এদিকে যাত্রা খুব একটা হয় না, ফলে আমি যাত্রা খুব দেখে উঠতে পারি না। হ্যাঁ, মানে ঠিক। যাত্রা হয়তো স্পেস চাই আমি, স্টেজে যাত্রা এখানে এই যে যাত্রা মুক্ত যাত্রা মঞ্চ আছে আমাদের এখানে গিরিশ মঞ্চের পাশে বাগবাজারে। হুম হুম যাত্রাটা ও তো ওই মাঠে যেটা হয় তার যে সেটা আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি। হ্যাঁ, হুম। কাকলি অনল আছেন, ওরা মানে ওদের অভিনয় আমি বলছি যে কি শিক্ষণীয় যে ওরা অভিনয় করেন। হ্যাঁ, বোধহয় কাকলি চৌধুরী, অনল চৌধুরী, আমি যদি ভুল না করি। সেই যে কি অভিনয়, তাদের অভিনয় যদি মানে ইচ্ছে হলে একটু দেখো, কি ভালো লাগবে আচ্ছা। ওনাদের অভিনয়। মানে আমি বলছি সেটা না হাওয়া হয়ে যাবে ওই অভিনয় দেখলে। কিন্তু আমি বলছি জেনারেলি যে বিষয় নিয়ে আমি দেখি বিজ্ঞাপনে বা ইয়েতে, সেইটা আমাকে আকর্ষিত করে না যেভাবে যাত্রা লিখিত হয়। কিন্তু না হলে যাত্রার ফর্মটা আমি খুব কঠিন মাধ্যম তো, শিখে যদি পাঠ করা যায় একবার অত মানুষের সামনে কিরম হয়। এবং তুমি পাঠ দেখলেই বুঝতে পারবে, ইউটিউবে যদি তুমি দেখো বুঝতে পারবে, একটা চমৎকার টেকনিক আছে। মাইক থেকে মাইকে শিফট করে যাচ্ছেন ওনারা, কিন্তু সেটা কম্পোজিশন নিয়ে, এমনি হেঁটে চলে যাচ্ছেন না, হুম 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 চলে যাচ্ছেন। এবং সেই যাওয়াটা না, মানে সে যে কি অপূর্ব। হ্যাঁ, হ্যাঁ, সেইটা। কারণ আমাদের দেশের বাড়ি হচ্ছে ওই আমতার ওইদিকে, কারণ মাঝে সাঝে ওই যখন কালী পুজো হয় যাত্রার বিভিন্ন ছোটবেলা থেকে দেখেছি, এখন তো আর যাওয়া হয় না। দেশের বাড়ি ওই সময়টা ডিসেম্বর করে হয়। তো তখন দেখতাম যে ওই বিভিন্ন ওই মীরাবাই বা বা ওই রাধাকৃষ্ণের কোনো এই এই হুম ধরনের কিছু এই ধরনের কিছু কিন্তু যাত্রা তখন আমি ছোটবেলায় দেখতাম। আর মানে দেখতামই, খুব ভালো লাগতো আমার ওখানে। মানে হুম এত সামনে একটা মানে অডিওর একটা যেরকম ধরো সাউন্ডের একটা যেরকম মিক্সচার বা যেরকম হুম লাইটিং একটা ওখানে খুব এফেক্ট করে, যে যেভাবে হ্যাঁ, লাইট পড়ছে মুখে, যেভাবে অন স্ক্রিনে মানে অন দেখতে পাচ্ছি সেখানে কাজে বা ইয়ে করছে, মানে তাকে হয়তো স্পর্শ করা যাবে এরকম একটা ব্যাপার। তো ওইটা আমার খুবই ভালো লেগেছে ছোটবেলা থেকে। আর যেহেতু আমি মানে ওই যে ঠাকুর দেবতার এই স্পিরিচুয়াল দিকটা আমার খুব ছোটবেলা থেকে ওই তারপরেই হয়তো টেনেছিল আমাকে। তো এই জায়গাটা আর কি খুব ভালো, মানে সত্যি খুব দেখার বিষয়। এখন তো আর সেরকম ভাবে যেতেও পারি না, আর দেখাও হয় না। আর খুব একটা যে যাত্রাটা এখন সব জায়গাতে যে খুব ভালোভাবে ইয়ে করা হয় সেটাও হয়তো না। আগে আগে কাগজে বিজ্ঞাপন থাকতো। হুম হ্যাঁ, হুম সামলে সে তাদের বিজ্ঞাপন থাকতো এবং আমি বিজ্ঞাপনগুলো পড়তাম। পড়তাম এই জন্য পড়তাম, আশ্চর্য সব জায়গার নাম লেখা থাকতো, কোথায় কোথায় পালা, ঠিক পরবর্তী পালা। আমি ঠিক ভাবতাম এগুলো ঠিক পশ্চিমবঙ্গ কোথায়, কারণ এমন প্রত্যন্ত জায়গায় তারা তাদের যাত্রা নিয়ে যেতেন। সেই জায়গাটাই ভাবার হ্যাঁ। চেষ্টা করতাম, এটা কেমন ছোটবেলায়। হ্যাঁ, সেইটা খুব ভাল লাগতো আমার।
ঠিকই। এই এই অদ্ভুত জায়গার নাম বলতেই আমার জাস্ট মনে পড়ছে এবার যে কাজটা নিয়ে কথা বলার দরকার, সেটা হচ্ছে এই তালমার রোমিও জুলিয়েট। এই তালমার নামটার সাথেও একটা খুব ভালো কানেকশন, যেটা তুমি বললেই, এইটা দিয়ে আমি ঢুকলাম। মানে এই জায়গাটা সম্বন্ধে আমরাও কেউ জানতাম না। মানে আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে সত্যি সত্যি ওটা সম্ভবত আহ দেবদত্ত বা বোধহয় অনির্বাণ দা, কেউ একজন বললো যে এরকম একটি সত্যিই জায়গা আছে, এক্সিস্ট করে এরকম একটা জায়গা উত্তরবঙ্গের দিকে। তো মানে এই কাজটা নিয়ে তুমি বলো, মানে তো এই কাজটার চরিত্রটা এবং সবার কাছে খুব ভালোভাবে মানে কাজটা মানে ওভারঅল কাজের নিরিখেও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছে তালমার রোমিও জুলিয়েট। এবং প্রত্যেকের চরিত্র মানে তারা যেভাবে সেটাকে ফুটিয়ে তুলেছে মানে স্ক্রিনেতে, এবং সেটাকে যেভাবে লেখা হয়েছে ওভারঅল, তোমার চরিত্রটা যেটা সোমনাথ, তো এই চরিত্রটাতে আসাটা কিভাবে, মানে তোমার শুরুটা কিভাবে হয়েছিল চরিত্রটার? এই এই সিরিজটি যিনি বানিয়েছেন অর্পণ গড়াই। অর্পণ আমার থিয়েটারের বন্ধু, কিন্তু আমি বলবো যে এই কাজটা করার মানে সে আলোচনা এই অনেকদিন ধরেই হচ্ছে। সেটার থেকে অর্পণের সঙ্গে আমার বন্ধুত্ব গাঢ় হয়েছে। এর আগে অর্পণের থিয়েটার আমি দেখতাম, ওর নির্দেশিত কাজ আমি দেখেছি, ও কখনো আমার থিয়েটারে এসে দেখেছে। একটা একটা মানে সৌজন্যমূলক একটা সম্পর্ক ছিল। তো সেইটা আমি শুনলাম যে আমার খুব কাছের বন্ধু দুর্বারের সঙ্গে সিরিজ করতে গিয়ে তারপর আমার থিয়েটারের বন্ধু হয়ে গেছে, আমরা একসাথে থিয়েটার করেছি। তো সে লিখছে এবং অর্পণ ডিরেক্ট করবে, এবং দুর্বার লিখছে বলে আমার সভাপতি এটা ছিল যে কি লিখছো, আমি ওকে বন্ধু বলি, ও আমায় বন্ধু বলে যে বন্ধু তুমি কিরম লিখছো একটু শুনি। তো হয়তো কখনো একটা সিন পড়ে শোনালো আমায় যে এইটা লিখছি, বা হয়তো একটুখানি মানে আউটলাইনটা বললো যে রোমিও জুলিয়েটকে আমরা এখানে এইভাবে দেখছি। এরকম করতে 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 আমি একটি নাটকে অভিনয় করি, ইচ্ছে মতো প্রযোজনা, কীর্তন খোলা, সেটা মধুসূদন মঞ্চে শো ছিল। অর্পণ, দুর্বার, বন্ধুরা দেখতে গেছিল। তো এই মধুসূদন মঞ্চের বাইরে অর্পণ আমায় বলে যে একটি চরিত্রে তোমায় ভেবেছি, রোমিও জুলিয়েট। এটা হচ্ছে আমার প্রথম যে জানতে পারা যে এই কাজটা কেবল আমার বন্ধুর কাজ নেই, এটা আমারও কাজ হতে চলেছে। সেটাই আমার প্রথম জানতে পারে, এবং তার পরবর্তীতে আমি স্ক্রিপ্টটা শুনি। মানে তখন আমি আমার মানে চমকিত হয়েছিলাম আমি স্ক্রিপ্টটা শুনে। কারণ যেভাবে চরিত্রটা আঁকা হয়েছে, চরিত্রগুলো মানে কেবল আমার চরিত্র নয়, সেটা এতটাই জলজান্ত, সেটা এতটাই রক্ত মাংসে, এবং সেটা এতটাই বিশ্বাসযোগ্য, যেটা ওভার দ্য টপ দেখা নয়। একটা মানুষকে দেখতে চাওয়ার একটা সেই কাছে গিয়ে দেখতে চাওয়ার একটা চেষ্টা আছে, তার ঘাম রক্ত নিয়ে দেখতে চাওয়ার চেষ্টা আছে। সেইটা আমাকে আলোড়িত করেছিল এই কাজটা। আহ তো এবং তারপর হচ্ছে ডায়ালেক্ট, যে কথা তুমি বলছিলে, তালমার কথা। দুর্বার নিজে নর্থ বেঙ্গলের ছেলে, ফলে ও ও ও তালমার আশেপাশে বেড়ে উঠেছে। ওর বাড়ি বেলাকোবা, জলপাইগুড়ির গ্রাম। তা আমরা জলপাইগুড়িতে শো করতে গেছিলাম, মানে আমাদের নাটক, আমি দুর্বারদের দলের একটি নাটক, ওর ডিরেক্ট করা তাণ্ডব বলে একটি নাটক, সেটা শো করতে গেছিলাম জলপাইগুড়ি। তখন ওর বাড়ি স্টেশনের ওপর দিয়ে গেছিলাম, বেলাকোবার ওপর দিয়ে। ও বলেছিল এইটা বেলাকোবা। ফলে আমি বলছি ওর সঙ্গে খুব নিবিড় যোগ আছে নর্থ বেঙ্গলের, সেই জন্যে ওর লেখাতে সেইটা নর্থ বেঙ্গলের জল হাওয়াটা এভাবে উঠে এসছে। সব মিলিয়ে তালমা একটা খুবই চমৎকার এক্সপিরিয়েন্স। আমি এজন্য বলছি না চমৎকার যে মানুষজন ভালো লাগছে, এই কাজটা সমাদৃত হচ্ছে, লোকজন বলছেন, সে কারণে আমি বলছি না। যে কোনো কাজই করার সময়ের যে অভিজ্ঞতা, সেইটা ভালো হলেই তো আমরা বলি যে আনন্দ হলো কাজটা করে। ভালো লাগলে তো সেটা বাড়তি পাবো। যে মানুষের ভাল লাগে, তার জন্যই কাজটা করা। এটা তো বিনয় করে লাভ নেই, বা এটা এড়িয়ে গিয়ে লাভ নেই। ভালো লাগলো না লাগলো আমার কিছু যায় আসে না, আমার কাজটা হয়ে গেছে, আমি এসব বলছি না। খুবই ইম্পর্টেন্ট মানুষের ভালো লাগবে, খারাপ লাগলেই আমাদের মুখ বেজার হতো। তুমি বলতে যদি খারাপ লাগতো তাহলে কি তুমি আর বলতে? ফলে সেইটা তো কিন্তু তার বাইরে গিয়ে আমি বলছি, কাজ করার সময় যে আমাদের যে আনন্দ, সেটা খুবই আনন্দ, খুবই আনন্দ। এবং যেটা মজা, সেটা হচ্ছে সমস্ত বন্ধু আমরা এক জায়গায় হয়েছিলাম। কেউ থিয়েটারের বন্ধু, কারোর সঙ্গে খারাপ হয়েছে, মানে সে বন্ধু হয়ে গেছে, সেই সব বন্ধুদের কাজ এটা তালমার রোমিও জুলিয়েট। এইটা আমার এরকম কাজ আমি এর আগে করিনি, যে কেবল বন্ধুরা আছে। হ্যাঁ, তো সেইটাও একটা বাড়তি, আমার মনে হয় বাড়তি একটা হাওয়া দিয়ে দিয়েছিল বুকে, যে আহ ভালো ভালো কাজ হবে। ফলে মানে অভিনেতাদের মধ্যে সম্পর্কটা যেহেতু ছিল, ফলে আমার মনে হয় সেটা স্ক্রিনে দেখতে পাওয়া গেছে।
ঠিক হ্যাঁ, ঠিক। এবং মানে আমি আর স্নেহা আরেকটি কাজ দেখেছিলাম এবছরের বোধহয় শুরুর দিকে কি মাঝের দিক করে মুক্তি পেয়েছিল কাজটি। আমাদের সেই সময় একটা অন্য ছবির রেকর্ডিং চলছিল আমার মনে আছে। আমি গেছিলাম হচ্ছে মেট্রোতে, আমি আর ও, তখন একটা আমাদের ডাবিং চলছিল ওটার। তো মেট্রোতে ওটার একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে ছবিটা মুক্তি পেয়েছে। ছবিটার নাম হচ্ছে হুব্বা। হ্যাঁ, সেই হ্যাঁ, সেই সেই ছবিটা নিয়ে তুমি বলো, মানে ওইখানে তুমি যে মানুষটার সাথে উল্টো দিকে কাজ করেছো, মানে সে তো মোশাররফ বাংলাদেশ, করিম। মুশাররফ করিম, মানে তিনি তো বাংলাদেশের মানে খুবই খুবই মানে একজন মানে মানে টপ অ্যাক্টরদের মধ্যে যদি বাংলাদেশের কাউকে আমি বলি তো সেখানে মুশাররফ করিম একজন অন্যতম নাম। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম? আমি মানে বলছি মোশাররফ, তোমার সাথে। হুম হ্যাঁ হুম মানে হুম মোশাররফ করিম এই নামটা আমি বলছি যে উনি এই আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা বলে আমি মনে করি। হুম আমি হুম ওনার হুম হুম, এতটাই, এটা আমার একদম হ্যাঁ, ব্যক্তিগত, একজন ঠিক। দর্শক হিসেবে ওনার অভিনয়কে এইভাবে দেখি। আহ, সেইটা যখন আমি প্রথম জানতে পারলাম যে হুব্বাতে আমি পাঠ করছি, তার আগে আমি বোধহয় কাগজে পড়েছিলাম যে হুব্বা উম, আহ, একটা ছবি মোশাররফ আসছে। মোশাররফ ভাই করছেন, এটা আমি জানতে পেরেছিলাম। আমি না মানে একেবারে সেই চুপ হয়ে গেছিলাম যে কি ঝামেলায় পড়লাম। হ্যাঁ, অত বড় একজন মানুষের সঙ্গে আমি পাঠ করব, সে যে কি। আর আচ্ছা, প্রসেসটা আমি বলি, এইটা একটা কথা বলার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার প্লিজ। স্যার বলেছিলেন, মানে শ্রী ব্রাত্য বসু বলেছিলেন যে আহ, তোমরা স্ক্রিপ্ট পাবে না, ওকে। গল্পটা বলে, তোমার চরিত্রটা বলে দেওয়া হবে, তুমি সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। বা আমরা আহ একদিন দুদিন স্যারের সঙ্গে আলাদা করে বসেছিলাম, সবাই আলাদা আলাদা করে সেই প্রস্তুতি নিয়ে থাকবে। অমুক হবে, তুমি সেটে আসার কিছুক্ষণ আগে পাবে স্ক্রিপ্ট, তুমি পাঠটা পড়বে এবং ডায়ালগ তোমায় এক্স্যাক্টলি ওইটাই বলতে হবে এমন নয়, তুমি ইম্প্রোভাইজ করতে পারো। এটা হচ্ছে প্রসেস। ফলে আমি ফাঁকা মাথায় যেতাম, কারণ আমার তো কোনো দায় নেই, আমি তো ওখানে গিয়ে পড়বো, আমি চরিত্রটা কেবল জানি। এবং এই প্রসঙ্গে মোশাররফ ভাইয়ের কথা বলার আগে একটা কথা বলি, এটা ব্যক্তিগত আমার একটা আনন্দের। সেটা হচ্ছে আমি যে অঞ্চলের মানুষ, অর্থাৎ হচ্ছে বৈদ্যবাটি, আমি বৈদ্যবাটির মানুষ, তো হুম, আমি যে বৈদ্যবাটি, শেওড়াফুলি, রিষড়া, শ্রীরামপুর এই চত্বর, মানে উত্তরপাড়া, এই তো হচ্ছে যে হুব্বার অঞ্চল। ফলে হ্যাঁ হ্যাঁ। ছেলেবেলায় আমি খুব শুনতাম, তো সেই মানুষটাকে নিয়ে ছবি হচ্ছে, তো ফলে তাতে একটা অংশ হতে পেরেছি, সেটা আমার একটা ব্যক্তিগত আনন্দ। এবং স্যার, আমি এই চরিত্রটা করেছিলাম ইয়ে, কি যেন নাম, ভুলেই গেলাম নামটা, যা। তো উমেশ, উমেশ, উমেশ। উমেশ, উমেশ। আমিও ঠিক ঠিক ঠিক। আমার মনে হচ্ছিল উত্তম, মানে উমেশ। হ্যাঁ হ্যাঁ, ভুলে যে। তা এটা আমি পরে জেনেছিলাম, যদিও যার চরিত্রে অভিনয় করেছেন তার নাম উমেশ ছিল না, কাছাকাছি একটা নাম ছিল, সেটা একটা অন্য নাম এখানে দেওয়া হয়। তো তো সে উম, আমি এমন একজন মানুষ, আমি বাবা মাকে নিয়ে গাড়ি করে আমার এই বাড়িতে আসছি, কলকাতার এই বাড়িতে। তখন হুব্বার বোধহয় হয়ে গেছে, হুব্বা না হবে এরকম একটা কিছু, এরকম একটা কিছু আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, শুট হয়ে গেছে কিনা। তো তখন আমি কথা বলছিলাম, বাবা জিজ্ঞাসা করছিলেন, হুব্বা নিয়ে কথা হচ্ছিল। তা যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি, আমি বললাম, হুব্বা মানে কি, হুব্বা শ্যামল? আমি বললাম, হ্যাঁ। আমি বললাম, তুমি চিনতে নাকি? আমি এটা মজা করেই বলেছিলাম। উনি হুম। বললেন, হ্যাঁ। আমি বললাম, তুমি সত্যি চিনতে? বললো, হ্যাঁ, আড্ডা মারতো তো এখানে, আমরা আড্ডা মারতাম গিয়ে। তা আমি আমার চরিত্রটার কথা বললাম, সেও থাকতো? বললো, হ্যাঁ, থাকতো। তা আমি বললাম যে সে তার কি কথায়, সে কি বাংলা বলতে পারতো? বললো, না না, পুরো হিন্দি টান ছিল। তা আমি ওইটা করেছিলাম, আমি স্যারকে বলেছিলাম যে আমি হিন্দি টান রাখতে চাই। তো উনি বলেছিলেন, পড়ে শোনাও কেমন ভাবে রাখতে চাও। উনি বলেছিলেন, ঠিক আছে, এটা তুমি রাখবে। আমি না জেনে করেছিলাম, কিন্তু ও সত্যি অরিজিনালি মানুষটা তাই ছিল। সেটা আমার এত আনন্দ হয়েছিল পরে, যে কি করে যে ঘটে গেল। তা যা হোক, এবার আমি জানতে পারলাম যে মোশাররফ ভাই পাঠ করবেন। কেন স্ক্রিপ্টের কথাটা আমি বললাম, তার কারণ হচ্ছে, ফলে ওনার সঙ্গে আমার কতগুলো সিন থাকবে এটা আমি আগে থেকে জানতাম না। মানে আচ্ছা। আক্তার হুম। ভালো হয়তো হুম। জানিনি, জানলে কি প্রস্তুতি নিতাম সেটা গন্ডগোল হতো। তো ফলে প্রথম দিন ওনার সঙ্গে আমার শুট হচ্ছে, একটা মন্তাজ শুট।
একটা জায়গা, গানের মধ্যে সেটা আছে, সেটা হচ্ছে যেসবে, তাতে 1 হাঁটু জল, আমার 1 হাঁটু জল বৃষ্টিতে, তার মধ্যে ফাইট সিকোয়েন্স শুট হয়েছে সকালবেলা, সন্ধ্যেবেলা ওনার সঙ্গে আমাদের সিন। তো আমার তো আলাপ ছিল না সেভাবে। আর না, অত বড় মানুষের সঙ্গে দুম করে কি কথা বলতে একটা অস্বস্তি হয়, মানে কি বলবো। হ্যাঁ, নমস্কার, আমি অনুজয়, এটা উনি মোশাররফ করিম। বলা যায় না, তা আমি চুপ করেই আছি। তা আমার মনে আছে হয়ে গেল শটটা। তারপর উনি জল দিয়ে যাওয়াটা খুব মুশকিল হচ্ছিল, মানে একে অপরের সাহায্য ছাড়া যাওয়া খুব মুশকিল হচ্ছিল। তা আমি বললাম যে মানে আমি হাতটা ধরছি। তিনি আমার হাতটা ধরে গেলাম। আমার পাশে মোশাররফ করিম আসছেন, আমি হাত ধরে যাচ্ছি, আমি আর মোশাররফ করিম 1 হাঁটু জল ভেঙে ভেঙে। সেটা একটা মানে আমার কাছে শিহরণ জাগানো অভিজ্ঞতা। এবং উনি নিজে আলাপ করলেন, তুমি কি করো, তোমার নাম কি, তুমি অভিনয় করো, আচ্ছা কোথায় অভিনয় করো, তুমি কি থিয়েটার করো। ওনার থিয়েটারের ব্যাকগ্রাউন্ড। এই আলাপ শুরু হলো ওনার সঙ্গে, এবং উনি আড্ডা মারতেন। কিন্তু এবং আমি বলছি, এই হচ্ছে বড় অভিনেতা, বড় মানুষ। উনি যেহেতু বাংলাদেশের, মানে ভাষাটা বাংলাই, কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশ। উনি ডায়ালগ বলে একদিন চেষ্টা করছিলেন, অনুজয় ঠিক আছে। তো আমি বলছি, আমি কি উত্তর দেবো এর। তো উনি বলছেন যে না, তুমি বলো, এটা তো আমার ঢাকার ভাষা হলে তো আমি কিছু বলতাম না, আমি তো একদম বলে দিতাম। তুমি এইটা বলো, এই ভাষাটা ঠিক বলতেছি না। আমি বললাম, হ্যাঁ। আমি বলছি, এ এত বড় একজন মানুষ, এমনি এমনি মানুষ বড় হয় না। এই মনটা, কাজের প্রতি এই মনটা, উনি সহ অভিনেতা হিসেবে দেখছেন, উনি নিজেকে একটা অবস্থান থেকে আমাকে দেখছেন না। সেইটা আমার খুবই একটা একটা মানে মানে জীবনে একটা থেকে যাওয়ার মতো অভিজ্ঞতা হচ্ছে হুব্বা। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা খুব শিক্ষণীয় একটা মানে সেশনের মতন, যে এত বড় একজন মানুষ, যে সবার সাথে এরকম ভাবে মানে হাসি ঠাট্টা করে কথা বলা। আহ হ্যাঁ, অনেকেই অনেকেই হয়তো আছেন, আমি মানে কারো নাম নিয়ে কথা বলছি না, যারা একটা হুম। বিভিন্ন পদে চলে গেলে একটা নিজেকে একটা সেরকম মানে ব্যক্তিত্বপূর্ণ ভারী ওজনের এরকম একটা মনে করেন, সেই রকম ওই ভাবে। লিখেছিলেন না যে আসলে কেউ বড় নয়, বড়র মতো দেখায়। তো এটাই হুম প্রকৃত হুম কথা। হুম হুম একদমই তাই। প্রকৃত যিনি বড়, তিনি গাছের মতোই হন, এটা দেখেছি আমি। হ্যাঁ, ঠিকই। তোমার মানে আগামী কাজ নিয়ে যদি একটু কথা বলি, তোমার সামনে কি কি কাজ আসছে, মানে সেটা সিনেমা বলি বা সিরিজ বলি। কাল রাত্রিটা তো আমি দেখলাম, কালকেই বোধহয়। ট্রেলার। হ্যাঁ হ্যাঁ, ট্রেলার লঞ্চ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তোমাকে একটা দেখেছি, আমি পুলিশ এখনো ট্রেলারটা অফিসার। দেখা হয়নি, আমি হ্যাঁ অবশ্যই দেখবো। হ্যাঁ, দেখুন। অবশ্যই দেখবো। 6 ডিসেম্বর আসছে কাল রাত্রি, হইচইতে। আহ, অয়ন চক্রবর্তী সিরিজ, অয়নদারই লেখা এবং নির্দেশনা। তো সেইটা, এবং অনেক মানুষ, আমরা অনেক সেখানেও আবার অনেক বন্ধু কাজ করেছি, এবং মাস্টারমশাই দেবেশ চট্টোপাধ্যায়, উনি আমার মাস্টারমশাই। ওনার কাছে ওয়ার্কশপ করেছি। ওনার মানে একটি শো করেছিলাম সংস্কৃতির হয়ে। তো সবাই আছেন, এবং খুব ইম্পর্টেন্ট অ্যাক্টররা আছেন। সেখানে আমার একটি পার্ট আছে, পুলিশ অফিসার স্নেহা বলল। ওটাও একটি থ্রিলার, ড্রামা থ্রিলার। তো ওইটা হুম নিয়ে আমি খুব আশাবাদী, চরিত্রটা নিয়েও আশাবাদী, এবং গোটা কাজটা নিয়ে খুবই আশাবাদী যে এই কাজটা মানুষের ভালো লাগবে। এবং এই চরিত্রটা খুবই এত এত অপূর্ব করে লিখিত একটি পাঠ অয়নদা লিখেছেন। এই পুলিশ বললেই তো পেশার দিকে মন চলে যায়, যে ও এই পুলিশের পাঠ, মুখ বেজার হয়ে যায়, আবার পুলিশ হতে হবে। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে পেশাটা এখানে ইম্পর্টেন্ট নয়, মানুষটা খুব ইম্পর্টেন্ট। অয়নদা যেটা লিখেছেন সেটা খুব চমৎকার হুম লেখা একটি পার্ট। এবং আমি বলছি, এর কাজ শুধু ইনভেস্টিগেট করা নয়, এর একটা ব্যক্তিগত ক্রাইসিস আছে, এর একটা ট্রাভেলড পাস্ট আছে। ফলে সেইটা নিয়ে একটা মানুষ যখন এসে দাঁড়ায়, ফলে সেইটা খুব, তার জার্নিটা, তার সেই চরিত্রের মানে ক্যারেক্টার আর্কটা একটা অন্যরকম হয়। তো ফলে সেইটা নিয়ে আমি খুব আশাবাদী। 6 ডিসেম্বর থেকে এটা দেখা যাবে হইচইতে। আচ্ছা, এবং মানে ডিসেম্বর মাসে না, এই যে তুমি প্রসেস অফ মানে অ্যাক্টিংটা নিয়ে একটু জাস্ট কথা বললাম, আমি জাস্ট এটা নিয়ে একটা জিনিস জিজ্ঞাসা করব, মানে তুমি কিভাবে একটা চরিত্রকে নাও, মানে আফটার রিসিভ, মানে তুমি স্ক্রিপ্টটা নেওয়ার পরে তুমি তোমার সেলফ প্রিপারেশনটা কি থাকে, মানে ডিরেক্টর একটা তোমাকে ধরো ব্রিফ করেছে যে এইটা এইটা তোমার চরিত্র বা এটা তার কিছু নেচার আছে, তুমি তোমার ইন্টারনালি সেটাকে তুমি কিভাবে নাও?
কারণ প্রত্যেকের কিছু বল। না মানে আমি শুনছিলাম প্রত্যেকের কিছু বিভিন্ন আলাদা আলাদা। গঠন আছে। হ্যাঁ হ্যাঁ মানে কোরকদা যেমন আমাদেরকে এসে ওই মৃণাল সেনের যে ইয়াং যে এজটা যেটা পদাতিকে কোরকদা করেছিল সেইটা নিয়ে যখন বলছিল যে মানে ইয়াং মৃণাল সেনকে তো সেভাবে আমরা খুব একটা বিশেষ দেখিনি কোনো ইন্টারভিউ, মানে ম্যাক্সিমামই তার এজটা যেটা রিফ্লেক্ট হয়েছে যেটা চঞ্চল চৌধুরী প্লে করেছিল আর কি, মানে তার পদাতিক বলে ছবিটিতে আর কি। কিন্তু কোরকদার যেই সময়ের চরিত্রটা ছিল সেখানে খুব বিশেষ, তাকে আমরা দেখিনি। দু একটা ফটো যেটা কোরকদা বলছিল যে দু একটা ফটো আমাকে সৃজিতদা দিয়েছিল বা এইগুলো। তো আমি তোমার ক্ষেত্রে বলছি মানে এরকম যে ছোট ছোট কিছু ক্যারেক্টার থাকে যেগুলো ধরো তুমি সেই অর্থে কোনো রেফারেন্স পাচ্ছ না, মানে ধর আমি বলছি হুব্বার ক্ষেত্রেই তুমি যেভাবে বললে কথাটা, যে তুমি হঠাৎই মনে হলো যে চরিত্রটার লেখা বা তার যে বুনন সেটা দেখে তুমি হিন্দি ডায়ালেক্টটা একটু আনার চেষ্টা করবে, তারপরে তুমি গিয়ে দেখলে যে চরিত্রটা আসলেই ওভাবে কথা বলতো বা তার কথা বলার ধরনটা ওরকম। তো এটা এইগুলো কিভাবে তুমি ভাবো? না, হুব্বার ক্ষেত্রে ভাবা এটা খুবই সুবিধাজনক ছিল, কেননা তিনি অবাঙালি ভদ্রলোক, এটা আমি জানতাম। হ্যাঁ হ্যাঁ। আর আমি অবাঙালি ভদ্রলোক, আমি বড়ই হয়েছি তাদের সঙ্গে, ইউপি বিহারের মানুষজনের সঙ্গে, তারা মানে আমি চটকল অঞ্চলে বেড়ে উঠেছি, তাদের ছেলে পুলে তারা আমার বন্ধু, ফলে আমি জানি যে তারা কি করে বাংলা বলেন। মানে খুব সহজ একটা ভাবনা ছিল, মানে এটা এরকম। কিন্তু তুমি যে আসলে যে প্রশ্নটা করেছো এটা একটা জটিল রচনাধর্মী প্রশ্ন, মানে এইটা একটা 20 নাম্বার বাংলা সাহিত্যে লিখতাম, 20 নাম্বার প্রশ্ন। জটিল তার কারণ হচ্ছে আমি বলে বুঝিয়ে উঠতে পারবো কিনা জানি না, তার কারণ আমিও খুঁজছি, আমিও এটা খুঁজছি, অর্থাৎ বলছি যে কি করে চরিত্র নির্মিত হয়। আমি আদর্শ অবস্থানে ধরে নিচ্ছি চরিত্র নির্মিত হচ্ছে, এমনও তো থাকে যে করলাম হলো না, সেগুলো আমি বলছি না। হ্যাঁ, আমি বলছি যে আদর্শ অবস্থান চরিত্র নির্মিত হচ্ছে, এটা মানুষ মানে সেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই অবস্থান থেকে বলছি। খুবই বিপদে ফেলে দিলে এই প্রশ্নটা করে আমার। আসলে বিষয়টা হচ্ছে কি, এটা না বদলাতে বদলাতে গেছে আমার। ছোটবেলায় যেভাবে ভাবতাম, মানে অভিনয়ের ছোটবেলা, এখন সেভাবে ভাবি না। অভিনয়ের ছোটবেলায় একটুখানি জোর দিয়ে ওইটা হয়ে ওঠার চেষ্টা করতাম, অমুকটা হয়ে উঠতে হবে। মানে এখান থেকে ধরা যাক, আমি বলতে চাইছি রুবি থেকে আমাকে যেতে হবে উল্টোডাঙা। এখন যাত্রাপথটা আমি এভাবে দেখি না, আমি দেখি দুটো মানুষ হাঁটছেন, রুবি থেকে একজন উল্টোডাঙা যাচ্ছে, উল্টোডাঙা থেকে একজন রুবিতে আসছে, অর্থাৎ ওই চরিত্রটা আমার কাছে আসছে, আমি ওই চরিত্রটার কাছে যাচ্ছি। কারণ কারণ ওই চরিত্রটার কিছু এলিমেন্ট আমার মধ্যে আছে, অবশ্যই আছে, থাকতেই হবে, না থাকলে আমার খুঁড়ে বের করতে হবে, ওটা আছেই, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। ধরা যাক হুব্বা, উদাহরণ দিচ্ছি আমি, তা কোথায় আমি খুনি, কোথায় আমি বাটপার, কোন জায়গায় আমার মাথা গরম হয়ে যায়, চট করে আমার ওই ইম্পালসটা আসে, ঠাঁটি একটা চর মেরে দেবো। এই ইম্পালসে সাড়া দিয়েছে বলে উমেশ হয়েছে, আমি সাড়া দিইনি বলে সংযত হয়ে কথা বলছি লিকার চা খেতে খেতে। এই যে আমি এই দুটো মানুষ, তা ফলে আমি আমার এই মধ্যবিত্ত যে বেড়ে ওঠা মধ্যবিত্তের যে সংস্কৃতিবান যুবক, আমি এই খোলসটা সরিয়ে রেখে একটা মানুষ হয়ে আমায় দাঁড়াতে হবে, আমি কিছু কিছু দেব, আর উমেশ এই চরিত্রটা পড়ার পরে যে অনুভূতি হবে সে আমায় দেবে, এই দুটো সংমিশ্রণ ঘটবে, এইভাবে আমি দেখি। অর্থাৎ আমি দেখি যে আমার মধ্যে কোথায় উমেশ লুকিয়ে আছে, এটা প্রাথমিকভাবে আমি দেখার চেষ্টা করি। আমার এটা হচ্ছে ইন্টারনাল প্রসেসই। আমি এইভাবে ভাবি না একটা চরিত্র পাওয়ার পর যে এর কাঁধটা স্টিফ করে দেবো, এটা আমি ভাবি না। আমি বলছি ওইটা ওই অন্তর থেকে ঘটতে থাকলে, অন্তরের বদল ঘটতে থাকলে ও আমার বলে মানে ইয়ে করে যে কাঁধটা স্টিফ হয়ে যেতে পারে এই লোকটার। এই উদাহরণটা কেন দিলাম, সামনেই আমার একটি শুট, যে কাজটার কথা আমি এক্ষুনি বলতে পারবো না, তাতে এরকম একটা ঘটবে বলে আমার মনে হচ্ছে, এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটবে বলে মনে হচ্ছে। স্টিফ বললাম, কোনো একটা মাসল আমার মনে হচ্ছে যে এরকম হয়তো ঘটবে, সেটা আমি বলছি, এটা আমি আলাদা করে ডিসিশন নিতে পারি না, এটা মানে অন্তরের ভাবনা জায়গা থেকে আসে, মানে এটা বহিরঙ্গের ডিসিশন নয়, মস্তিষ্কের ডিসিশন নয়, এটা আমার কাছে, এটা আমার কাছে হৃদয়ের সিদ্ধান্ত। এবার আমি একটু লজ্জাই ভালো করে বললে তুমি। না, আমি বলছি আমার একটু লজ্জাই লাগছে এভাবে বলতে যে আমি এইভাবে অভিনয় করি, কিন্তু মুশকিল হচ্ছে আমি আমাকে দিয়ে ছাড়া এই কথার এই উত্তর দিতে পারবো না,
কেননা অন্যের কথা আমি বলতেই পারবো না, যেটা তোমরা এক্ষুনি বলছিলে দুজনের প্রসেস আলাদা, ফলে আমাকে আমার উদাহরণ দিয়েই বলতে হবে, আমি কিভাবে কনসিভ করেছি সেটা আমাকে দিয়েই বলতে হবে। ঠিক 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 না, এই যে তুমি মাসেল মুভের কথাটা বললে, এখান থেকে আমার একটা ছোট্ট জিনিস, ওই দোস্তরি ছবিটাতে একদম, মানে আমি আশা করছি আমি সেরকম কিছু কিছু রিভিল করব না। আমি জাস্ট একটা শেষের দৃশ্যর কথা বলবো, যেখানে একটি বাচ্চা ছেলে, হুম। হ্যাঁ একটি বাচ্চা ছেলে যে তোমার কাছে পড়ছে, এবং সে কিছু একটা আঁকছিল জলের তলাতে, একটা 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 যন্ত্র একটা কিছু ও আঁকছিল, এবং সেখানে তুমি তাকে প্রশ্ন করছিলে। ওই ওই সিনটা এত বেশি ইম্প্যাক্টফুল, এত সুন্দর সিনটা, যেভাবে মানে তুমি হ্যাঁ তাকে বোঝাচ্ছিলে ব্যাপারগুলো। মানে তো আমাকে একটা কথা মানে বলি প্রথম দোস্তরি ছবিটা অবস্থায় নিয়ে, যেভাবে কারণ তুমি, আমরা হ্যাঁ গতকালকে একটি কনক্লেভে গেছিলাম, প্রসূনদার সাথে দেখাও হলো ইভেন। সৌরনীলের বোধহয়, ওর বোধহয় ওয়াইফ প্রবলেম। হ্যাঁ না, হ্যাঁ এই শুরু বলো, কর তুই। প্রসন্দার সঙ্গে দেখা হলো তারপর? হ্যাঁ মানে সেভাবে এই ছবিটা নিয়ে খুব বিশেষ কথা হয়নি আমাদের, কিন্তু আমি ছবিটার ব্যাপারে যতটা শুনেছি আর কি, তো সেটা যেভাবে বানানো হয়েছে, তো সেইটা তোমার এই চরিত্রটা যেভাবে তুমি সময় নিয়েছো সেটাকে করবার, বা তোমার চরিত্রটা যেভাবে ধরো স্পেস পেয়েছে, তো এই যে ছোট্ট সিনটার কথা তোমাকে আমি বললাম, আমি জানি না এই ছবিটি যারা দেখেছে তারা হয়তো বুঝতে পারবে আমি কোন সিনটার কথা বলতে চাইছি। এইটা নিয়ে একটুখানি বলো, মানে তোমার এই চরিত্রটা নিয়ে, কারণ আমার এত ভালো লেগেছে, মানে সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারই ইভেন, কিন্তু আমি জানি না কেন, মানে আমার তোমার চরিত্রটা খুবই ভালো লেগেছে। মানে আমি আমি যদি হয়তো থাকতাম, হয়তো আমার মানে আমাকে যদি বাঁচতে বলা হতো, মানে আমি তোমার চরিত্রটার ক্ষেত্রে আমি যদি বলি, কি সুন্দর চরিত্রটা। খুব না, সুন্দর। চরিত্রের একটা মানে আমি পুরোটা বলছি না, কারণ প্রথম অবস্থায় একটা একরকম মানে কি বলবো, একরকম মানে ফেসিয়াল এক্সপ্রেশন বা এরকম কিছু, তারপরে যেটা পার্ট গেল, মানে ভেতরে একটা ঝামেলা হলো বা একটা, হ্যাঁ 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 একটা হলো অ্যাক্সিডেন্ট, এটা সেটা, দেন তারপরে যে তোমার যে এক্সপ্রেশনটা, ওটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, মানে একটা অন্য ধরনের, মানে এই কার্ভটা কিন্তু খুব সুন্দর, যে এই কার্ভটা যে প্রথম, হ্যাঁ এই স্নেহা এই কথাটা বললো বলে আমি একটা জিনিস ছোট্ট অ্যাড করছি, মানে এই যে শুরুতে যে তোমার যে এক্সপ্রেশন বা তোমার যে থ্রোয়িং, সেখানে তুমি একটা খুব কড়া মাস্টার মশাই দেখে বোঝা যাচ্ছে যে মানে কেন ও পড়া করে আসে না প্রত্যেক দিন, হ্যাঁ, বা কেন তুই এই জিনিসটা বারবার ভুল করছিস, বা এই ব্যাপারটা। কিন্তু তারপরে চরিত্রটা যেভাবে চেঞ্জ হলো, যে তাকে কিছু কথা বোঝানোটা, সে যেটা করছে যেটা আঁকছে, বা সেই জিনিসটাকে সেটাকে এক্সপ্লেন করা তার মতো করে। তো তুমি বলো মানে এই এবং চরিত্রটা নিয়ে, টিচার মানে কি স্টুডেন্টের সুন্দর একটা যে লেখা সম্পর্কটাই খুব সুন্দর। হ্যাঁ খুব একদম, সুন্দর। মানে টিচার স্টুডেন্টের একটা সম্পর্ক যেটা হয় আমাদের, গুরু শিষ্য থেকে একটা যখন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় না, তখন একটা বন্ধুত্বপূর্ণ হয়ে যায় ব্যাপারটা, মানে ওই ওই জায়গাটা যেখানে হচ্ছে যে আমি তোকে শেখাচ্ছি অনেক কিছু, মানে আমিও তোর থেকে জানছি অনেক কিছু, হুম। মানে এই ঠিক। জায়গাটা যখন একবার পরিপূরক হয়ে যায় একদম ব্যাপারটা, ওই ওই মানে কার্ভটা আর কি বলছি একদম, খুব সুন্দর লেগেছিল। ওইটা নিয়ে যদি কিছু বলো। খুবই খুবই মানে অপূর্ব লেখা একটি ছবি দোস্তজি, কেবল আমার চরিত্রটা বলে আমি বলছি না, আমি বলছি ওই আবার ওইটাও মানে। আর প্রথমত প্রসূনদার সঙ্গে আমার খুবই ছোটবেলা থেকেই আলাপ, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে প্রসূনদার সঙ্গে আলাপ, এবং প্রসূন থিয়েটারের বন্ধু, এবং মানে প্রসূনদার সঙ্গে খুবই নিবিড় যোগাযোগ ছিল। এবং আহ এই ছবিটা যখন লিখিত হচ্ছে সেই সময় থেকে কিন্তু ছবিটার সঙ্গে আমি জড়িয়ে আছি। এমন নয় যখন লিখিত হচ্ছে তখন আমি জানতাম আমি এই পাঠটা করব। হ্যাঁ, তখন মানে যেহেতু প্রসূনদার সঙ্গে খুবই আত্মিক যোগাযোগ ছিল সেই সময়, এবং সেইটার ফলে মানে আহ, নিমজ্জিত হয়েছিলাম এই গল্পটার মধ্যে। হ্যাঁ, পরবর্তীতে প্রসূনদা বলে যে তুই এটা করবি, তো খুবই আনন্দ হয়, আমার বিপুল আনন্দ হয় যে এই চরিত্রটা করতে পারবো। এবং
প্রসূনদা আবারও আমি বলছি যে ওই বহরমপুরে গিয়ে থেকে, বহরমপুর মানে এই ভগীরথপুর, হ্যাঁ যা দমকল থেকে 10 কিলোমিটার, বহরমপুর স্টেশন থেকে বোধহয় 70 কিলোমিটার ভগীরথপুর, সেখানে থেকে বহুবার গিয়ে, হ্যাঁ, সেটা এই কাজের প্রয়োজনে এবং তার আগে থেকে ওর যাওয়া ছিল। এই সবটা মিলিয়ে ও যেভাবে ধারণ করেছে সেই জায়গাকে, সেইটাই তো আমরা সে কারণে দোস্তজি ওরকম দেখতে লাগে। আশ্চর্য মনে হয় কোথাকার জায়গা এরকম মনে হয় এ পশ্চিমবঙ্গেই রয়েছে, দেখে আমাদের অবাক লাগে। তার হাওয়াটাই যেন চেনা নয়। ওই যে হাওয়া আছে না একটা জায়গায়, যে আম বাগানের মধ্যে দিয়ে হাওয়া, ওই যে সূর্যাস্ত যেখানে মাস্টারমশাই সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, যেন ওই সূর্যাস্ত যেন পশ্চিমবঙ্গের নয়, এটা ওর দেখার জন্য হয়েছে। প্রসূনদা দেখেছে ওভাবে বলে হয়েছে, অত কাছ থেকে দেখেছে বলে, অত সত্যি সত্যি দেখেছে বলে, তার মধ্যে অনেস্টি ছিল ওই কাজটার। তো সব মিলিয়েই হয়েছে। তো এখন সত্যি কথা বলতে কি, যখন যে বয়সে আমি দোস্তজি করি, দোস্তজি তো রিলিজ করেছে অনেক পরে, যে অনেক বয়সে আমি পরে, হ্যাঁ। দোস্তজি করি সেই সময় যে আমার বিরাট স্বচ্ছ ধারণা ছিল ছবির অভিনয় নিয়ে, ক্যামেরার সামনের অভিনয় নিয়ে, এমন নয়। আমি খুব মানে উম একটা জায়গা থেকেই আমি করেছিলাম, যেরকম যেরকম আমার মনে হয়েছিল আমি করেছিলাম, এবং প্রসূনদা সেখানে বলেছিল। আরেকটা কথা বলি, আমার কাছে চরিত্রটা আগে কড়া পরে নরম হয়েছে এমন নয়। আমি যে তলা দিয়ে ওর আছে, ওই যে কড়া কিন্তু ভেতরে একটা নরম মন আছে, নাহলে ওই কথাটাও বলে না যে ধর্ম মানে জানো। এই জীবনের এই ঠিক। শিক্ষাটা দেয় না। হ্যাঁ, তো ফলে কিন্তু ওই মাস্টারমশাইদের একটু কড়া হয়ে থাকতে হয়, নাহলে ছাত্র শুনবে না। হুম হুম। কারণ ও খুব কষ্ট করে বড় হয়েছে, ও স্বামী মতো ওই ওই গ্রামেরই ছেলে। হ্যাঁ, করে একটা হয়তো স্কুলে পড়ায়, প্রাইমারি স্কুলে হয়তো পড়ায়, নিজের স্ট্রাগল আছে, বাবা হয়তো চাষী। তা ও এই কৃষক পরিবারের আরেকজন তাঁতি, একজন কৃষক বা একজন পুরোহিত। এই কষ্ট করে বেড়ে ওঠা ছেলেগুলোর জীবন যাতে সুন্দর হয়, তারা যাতে ভিত্তি যাতে শক্ত হয়, সেটাও চেষ্টা করে। সেই জায়গা থেকেই মারা বকা আর কি, যেভাবে ও বেড়ে উঠেছে সেইটাই। তো আমার খুবই কাছের চরিত্র, আমার খুব প্রিয় চরিত্র, এবং ছবিটিও খুব সমাদৃত হয়েছিল। মানুষ ভীষণ ভীষণ, এই তুমি একটু আগে বলছিলে একজন বলেছে যে দোস্তজিতে হ্যাঁ 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 অনুজয় দা হ্যাঁ। করেছে। তো ভাল লাগে এটা শুনতে। হ্যাঁ, খুব কষ্ট করে বানিয়েছে এই ছবিটা প্রসূনদা, আমরা সবাই খুব কষ্ট করেছিলাম ওই সময়। তো সবটা মিলিয়ে দোস্তজি একটা অপূর্ব অভিজ্ঞতা, এবং যে দুটো বাচ্চা পাঠ করেছিল ওই গ্রামের দুটো ছেলে, হ্যাঁ, অসাধারণ। তারা খুব মানে দোস্তজি একটা জীবনের আমার একটা অধ্যায়, খুব মধুর ঠিক। একটা অধ্যায়। যাই আচ্ছা, হোক, মানে আমি আমরা। একটা জিনিস হ্যাঁ বল। জিজ্ঞাসা করতে চাই, যেটা হচ্ছে অনেক কথা হলো আজকে, অনেক কিছু জানলাম তোমার থেকে, শুনলাম, মানে খুবই ভালো লাগছে। আর আরেকটা জিনিস হচ্ছে মানে তোমার আহ এখনো অব্দি ধরো তুমি অনেক চরিত্রে অভিনয় করেছো, এরকম কোনো চরিত্রে অভিনয় করতে ইচ্ছা আছে? মানে এরকম কোনো চরিত্রে যেটা তুমি চাও, বা মানে উম, মানে যখন থিয়েটারে আর কি জয়েন করেছো, বা তারপরে যখন সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করছো, সেই মানে একটা থাকে না যে এই চরিত্রটা যদি পেতাম আমি, তাহলে একটা মানে আক্ষেপের জায়গা রয়ে যায়, সেরকম কোনো চরিত্র আছে যে তোমার না, আক্ষেপ নেই, মানে বলছি যে ইচ্ছে আছে, মানে ব্রুটাল হ্যাঁ। মার্ডারের পার্ট খুব ইচ্ছে হয় আমার। আরেকটা পার্ট আমার আচ্ছা, খুব স্বপ্ন, এটা হচ্ছে যে ক্রিকেটারের একটা পার্ট। আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম এটা শুরুতেই। যেমন একটা পার্ট। আচ্ছা, এখানে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি একটা জাস্ট এটা দিয়েই শেষ করে নেবো আর কি। দেবযানী ব্যানার্জি, ইনি লিখছেন যে খুব ভালো লাগছে শুনতে, পর্দার পাশাপাশি মঞ্চে ওনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। উনি আমার ভীষণ পছন্দের একজন ভয়েস ওভার আর্টিস্ট। অনুজয়দার কাছে দুটো প্রশ্ন আছে। আচ্ছা, একটি হচ্ছে, সত্য অ্যান্ড কং এর আর কোনো পর্ব আগামীতে আসতে পারে কিনা, এইটা যদি একটু আগে বলো। সম্ভবত না। আচ্ছা, পারে না। আচ্ছা, তাহলে বলে দিয়েছে অনুজয়দা যে আসতে পারে না। আর দ্বিতীয় যেটা বলছেন, এখনো পর্যন্ত আপনার অভিনীত পছন্দের চরিত্র কোনটা, সেটা তোমার থেকে জানতে চাইছি। এটা খুব বলাটা কঠিন আমার মনে হয়। হ্যাঁ, এই ইনভ্যালিড, এই প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন। কেন আমি তোমায় বলছি, তার কারণ হচ্ছে যে এটা একটা দীর্ঘ অভিনয় করলে হয়তো ভ্যালিড হতে পারে। আমাদের মতো যাদের হুম। সংক্ষিপ্ত জীবন, তাদের সমস্ত কিছুতেই তো একটা প্রমাণ করার ইয়ে থাকে, যে নিজের কাছে আমি বলছি, প্রমাণ করার এই কথাটা হচ্ছে নিজের কাছে, যে আমি পারছি কিনা।
ট্রুথটা ডেলিভার করতে পারছি কিনা। ফলে সে খড়কুটোর মতো যখন যেটা পায় তখন সে সেটা আঁকড়ে ধরে। ফলে না ওইভাবে বলা যায় না যে ওইটা আহ খুব বিয়ের চরিত্র। আমার তো বেশিরভাগ ক্ষেত্রেই হয় লাস্ট যেটা করলাম সেটাই এরম মনে হয়। আমার এখন কাল রাত্রির কথাটা মনে হয়, খুবই ভালো লেগেছে আমার করে, এরকম মনে হচ্ছে আমার। আর ভেতরে ভেতরে আচ্ছা আরেক অন্য চরিত্রের প্রস্তুতি হচ্ছে। কিন্তু আমি বলছি যে আমার এই থিয়েটারে একটু বলতে পারবো। আমার থিয়েটারে আমি এখন যে আবার ওই দেখেছো লাস্ট থিয়েটারটাই বলবো আসলে আমি। সেটা হচ্ছে কারাগার বলে একটি নাটক। সেই নাটকে আমি অভিনয় করি। শান্তিপুর সাংস্কৃতিকের নাটক। মন্মথ রায়ের কারাগার, কংসের কারাগার, কৌশিক চট্টোপাধ্যায়ের নির্দেশনা, এবং এই নাটকটি সম্পাদনাও করেছেন কৌশিক দা। তাতে আমি কংসের ভূমিকা অভিনয় করি। সেইটা আমার এ যাবৎকালের খুব প্রিয়। আচ্ছা, এখানে আরেকটিও প্রশ্ন এসেছে যে ভবিষ্যতে তুমি কোনোদিন পরিচালনার দিকে আসবে কিনা। তার আগে আমি একটা কথা বলি। আমি হ্যাঁ বলে দাও আমি বলে দাও। আমি তোমাদের দুজনকে এবং যারা দেখছেন তাদেরকে আমি বলি যে ফেসবুকেই আপনারা জানতে পারবেন যে আহ, আহ, কবে শো, যদি কখনো হয় এই নাটকটা দেখতে এলে আমার খুব আনন্দ হবে। এবং তোমাদের আমন্ত্রণ জানালাম, এই নাটকটা শো হলে আমি তোমাদের জানাবো, যাবো তোমরা যাবো, প্লিজ এসো। একদম একদম প্লিজ যাবো। একদম। আমরা মানে আমরা ইচ্ছা আছে, তুমি কংসের কথা বললে হ্যাঁ, আমার জাস্ট স্ট্রাইক করলো। আচ্ছা মানে কি বলছো তুমি কংসের অভিনয় করছো, মানে এটা খুবই ভালো লাগলো শুনে। সত্যি তাই। বলো, অবশ্যই বলো, অবশ্যই বলো। হ্যাঁ, হ্যাঁ, কি বলছিলে আর না, শর্মিল? শেষ প্রশ্ন যেটা এখানে একজন বলছেন যে ভবিষ্যতে পরিচালনার কোনো তোমার ইচ্ছা আছে কিনা, মানে আমি জানি না এখানে থিয়েটার বা সিনেমার ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে কিনা, মানে উনি কোনো স্পেসিফিক কিছু বলেননি। মানে এই প্রশ্নটার মধ্যে ইচ্ছে আছে মানে ধরিয়ে নেওয়া হয়েছে আমার সেই যোগ্যতাও আছে, ব্যাপারটা একদমই নয়। ইচ্ছের উপর পরিচালনা নির্ভর করে না। যে আমার খুব ইচ্ছে আছে আমার খুব ইচ্ছে আছে আমি একদিন মহাকাশে যাবো, তাহলে যাওয়া যাবে না। যোগ্যতা লাগে তো সেটা। আমার তো বিবিধ সব ইচ্ছে কি আর পূরণ হয়? হ্যাঁ, তো কিন্তু আমি বলছি যে এটা ইচ্ছের উপর নির্ভর করে না। আমি মনে করি সে যদি যোগ্যতা হয় তারপরে তার ইচ্ছের এই এই ধরনের ইচ্ছেগুলোর মানে এটা তো ছেলে খেলা ইচ্ছে হতে পারে না। তো ফলে সেই যোগ্যতা আছে বলেই আমি এখনো মনে করি না। ছবির ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রেও তাই। কিন্তু যদি কখনো নিজে নিজে বুঝি যে সেই যোগ্যতা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, তখন দেখা যাবে। আচ্ছা, বেশ বেশ, খুব বেশ, খুব ভালো লাগলো আজকে তোমার সাথে এই মানে আড্ডাটা মেরে সন্ধ্যেবেলা। আমরা সত্যি বহুদিন তাই। ধরে প্ল্যান করছিলাম ইভেন তোমার সাথে আড্ডা দেব, এবং ওই আর কি একটা সময়ের জন্য আমরা বেশ কিছুদিন গ্যাপ নিয়েছিলাম। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। তোমাকে জাস্ট বললাম, একদম। তুমি বললে যে না চলো আড্ডা দিই একটা। কারণ হচ্ছে যে তোমার আমার কেমন লাগলো বলো। আমি এটাই বলছি, তার কারণ আমি তোমাকেও ঠিক এই উত্তরটাই দিয়েছিলাম যে আমার আড্ডা দিতে খুব ভাল লাগে। এটা সত্যি অর্থে ভাল লাগে, আমি খুব আড্ডা দিতে ভালোবাসি। এবং তোমাদের দুজনকে আমার মানে অনেক আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা এরকম একটা মানে আয়োজনের আড্ডার করেছো আর কি, যে একটা এটা একটা, তো এই আড্ডাটা সবাই দেখবে না, ফলে সেটা একটা চমৎকার আড্ডা যে আমরা তিনজন আড্ডা পাচ্ছি কিন্তু মানুষজন দেখছেন শুনছেন। এই খুবই ভালো লাগলো। তোমাদের অনেক মানে গোধূলির জন্য অনেক শুভেচ্ছা রইলো, আরো এগোক। এবং খুব থ্যাংক ভালো ইউ দাদা। এবং খুবই আনন্দ হলো তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ, ইউ, থ্যাংক থ্যাংক ইউ। আমরা ইউ। যাবো তোমার একদিন আবার থিয়েটার আবার দেখবো। আড্ডা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ হ্যাঁ, বেশ আবার আড্ডা, আড্ডা হতে পারে। নিশ্চয়ই আড্ডা হবে, নিশ্চয়ই। একদম একদম একদম। আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি। আর তোমার আগামী কাজের জন্য অনেক শুভেচ্ছা, মানে কাল রাত্রি তো খুব তাড়াতাড়ি হ্যাঁ, আসছে। একদম। এটা হইচইতে আসছে তাই তো? 6 ডিসেম্বর হইচইতে। ওকে ওকে ওকে, হ্যাঁ, দেখেই ঠিক জানাবো আছে। তোমাকে। নিশ্চয়ই। একদম একদম, চলো। থ্যাংক ইউ। একদম। ভালো থেকো দাদা।